ফলশ্রুতিতে পুরো পরিবারের আসলে একটা চাপ, পুরো পরিবারের একটা সংকট মোকাবেলা করেছে আমার মা। আমরা আসলে সেই ক্ষেত্রে ছোট্ট যে কোনো ধরনের সংকট পেলেও সেটাকে কাছে নিয়েছি, আনন্দ পেলেও সেটা দ্বিগুণ করে আমরা পেয়েছি। একই সঙ্গে আমাদের যে শৈশব, আমাদের বাড়িটা হচ্ছে কুমিল্লা চট্টগ্রামে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। আমরা একেবারে খুব কাছ থেকে গাড়ি যেমন দেখেছি, বাড়ি যেমন দেখেছি, নারী যেমন দেখেছি, যেহেতু সীমান্তবর্তী উপজেলা হবার কারণে আমরা মাদকের একটা ছড়াছড়ি দেখেছি। ফলে ওখান থেকে ওই মোহ থেকে নিজেকে দূরে রেখে একটা পর্যায়ে আসা, এটা যেমন জীবনের জন্য চ্যালেঞ্জ, তেমনিভাবে সমাজের জন্যও চ্যালেঞ্জ। সেটা আসলে আমাদের মোকাবেলা করতে হয়েছে। একই সঙ্গে যেহেতু বাবা শিক্ষকতা করেছেন, আমাদের আসলে পথ চলার ক্ষেত্রে নীতি আর আদর্শটাকে আসলে আমাদের মূল শক্তি হিসেবে কাজ করেছে। একটা মানে স্মৃতি বারবার মনে পড়ে, সেটা হচ্ছে আমার বাড়ির পাশে একাধিক ব্রিক ফিল্ড আছে। ওই ব্রিক ফিল্ডে আমরা দেখি যে যখন ইটগুলা ঢুকানো হয়, ইটগুলা থাকে কাঁচা, যখন বের করা হয় ইটগুলা হয় রঙিন, কিন্তু ধোঁয়াটা হয় কালো। একই সঙ্গে যারা কাজ করে তাদের চেহারার দিকে তাকানো যায় না, একেবারে মলিন মুখ। তো আমার শৈশবে এটা আমাকে বেশ ভালোভাবে ধাক্কা দিয়েছে যে মানুষগুলা ইটকে, সাদা কালো ইটকে রঙিন করতে পারে, সেই মানুষগুলোকে কিন্তু মলিন থেকে যাচ্ছে। আগুন দিয়ে যে ইট পোড়ানো হয়, সেই মানুষগুলা তার জীবনকে যেভাবে পোড়াচ্ছে, সেই মানুষগুলার জীবন কিন্তু রঙিন হচ্ছে না, কিন্তু ইট রঙিন হচ্ছে। এটা আমাকে বেশ ভাবিয়েছে। একই সঙ্গে আগুনের কুণ্ডলিতে যেভাবে ধোঁয়া একেবারে কালো থেকে কালোতর হয়ে উঠছে, আর এক পাশ দিয়ে ইটগুলো রঙিন হচ্ছে, আর এই ইটের যে শ্রমিকরা যা কাজ করছে তারা দিনের পর দিন আরো মলিন হচ্ছে, আরো কোষ্ঠকাঠিন্যতায়, পুষ্টিহীনতায় তাদের জীবনটা যাচ্ছে। এই সমাজের একটা এই বৈষম্য, এই দৃষ্টিটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে আর কি। তাহলে শৈশব কৈশোরে আপনি যে ইটভাটার একটি চমৎকার চিত্রকল্পের কথা বললেন, তারপর মনে হয় আপনার বোধহয় লেখালেখি সূত্রপাত এইরকম চিন্তা থেকে কৈশোরে, বা লেখালেখি সূত্রপাতটা কীভাবে ঘটে, বা কখন আপনি সিরিয়াসলি চিন্তা করলেন যে সাহিত্য বা লেখালেখি করবেন, লেখালেখিকে নিজের অন্যতম কাজ বলে বিবেচনা করলেন কোন সময় থেকে? এখানে আমাদের একজন লেখককে দেখা যাচ্ছে, শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাজি। ওনার একটি কথা আমার খুব হৃদয়ে দাগ কেটেছে। উনি আমাকে 2012 সালের খুব সম্ভবত সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ওনার সঙ্গে ফরাজিবের সাথে, সেই সময় আমরা ঢাকায় বেশ অনেক দূর হেঁটেছি, একেবারে কখনো ফার্মগেট থেকে শিল্পকলা থেকে কাটাবন দিয়ে হাতিরপুল দিয়ে আবার কারণ বাজার। তো একদিন কথা প্রসঙ্গে আমাকে ফরাজি ভাই বলছিলেন যে, দেখেন ইমরান, যে মানুষটা নিজে সুন্দর না, সে কিভাবে সুন্দর লিখে? যে মানুষটা নিজে সুন্দর ধারণ করে না, সে কিভাবে অন্যের জন্য সুন্দর কামনা করতে পারে? তো আমার কাছে এটা একটু খটকা লাগলো যে বিষয়টা কি, আমি লিখবো কবিতা, আমি সমাজের কথা বলবো, আমার সুন্দরের কি যায় আসে? ওই কথাটার পরে আমার কাছে মনে হয়েছে না, আসলেই তাই। আপনি ধরুন আপনি বৃষ্টিতে আপনার গা ভেজাবেন, কিন্তু সে বৃষ্টি যদি পানি যদি লবণাক্ত থাকে, সে বৃষ্টির পানি যদি বিষাক্ত হয়, তাহলে আপনিও তো আসলে বিষাক্তই হচ্ছেন। ফলে একজন শিল্পী তিনি যদি নিজে সুন্দর উৎকৃষ্ট শব্দটা ধারণ না করতে পারেন, তাহলে তার ডেলিভারিতে শব্দটা আসবে কি করে উৎকৃষ্টতা? তো এই প্রসঙ্গটা আপনি যেটা বললেন, আমি আসলে সিদ্ধান্তটা আমার মনে মোটামুটি মাধ্যমিকের পরে আমি আসলে সিদ্ধান্তটা নিই ওই যে সমাজে বৈষম্য দেখা। কারণ আমরা দেখি যে আসলে একমাত্র যারা লেখালেখি করেন তাদেরকে সমাজের সবাই ঈর্ষা করেন। একটা উদাহরণ দিলে জিনিসটা আরো সহজ হবে। ধরুন আপনি যে অফিসে কাজ করেন, আপনি একটু লিখেন, আপনি অথবা একটু কথা বলেন, অফিসে অন্য 8-10 জন কলিগ কিন্তু এটা ভালোভাবে দেখে না। আপনি যে অফিসে কাজ করেন, আপনি যদি অফিসের নীতিমালা ধরে আপনি চলেন এবং কাউকে চলার ক্ষেত্রে প্রশ্ন করেন যে আপনি তো এটা নীতির বাহিরে চলছেন, ফলে আপনি চক্ষুশূল হয়ে গেলেন। ফলে এই যে লেখালেখি, কথা বলা মানুষকে কিভাবে বিপদের দিকে ঠেলে দেয়।
আমরা সর্বশেষ যে স্বৈরাচার শাসক আমাদের থেকে পালিয়েছে, ওই স্বৈরাচার শাসক কিন্তু একমাত্র কথার কারণে পালিয়েছে। গত 15 বছর তাকে কিন্তু কেউ সরানোর জন্য অনেক চেষ্টা করেছে, হালে পানি পায়নি। কিন্তু এবারে উনি এমন এক বাক্য ছুড়ে ফেললেন, সেটা শতবার গিললেও এটা তার হৃদয়ের মধ্যে আর ঢুকে নাই। এই যে কথা বলাটা কত বিপজ্জনক। তখন আমি 10ম শ্রেণী পড়ার পরে আমার একটা ঘটনা ব্যাপকভাবে প্রভাবিত করে আমাকে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে এসএসসি পরীক্ষার জন্য একটা ফি দিতে হয়, সঙ্গে তাদেরকে 3 মাসের আপনার 3 মাসের একটা প্রাইভেট পড়ানো বাবদ শিক্ষকরা একটা বেতন নির্ধারণ করেন। ধরুন 1000 টাকা যদি হয় তার বোর্ড ফি, তা তেনারা আরও 1500 টাকা ধরেন যে 3 মাসে প্রাইভেট পড়াবেন, এই টাকার বাবদে 3500 টাকা অথবা 2500 টাকা আপনাকে দিতে হবে। তো আমি বললাম যে আমার তো বাবা বেতন ছাড়াই চাকরি করেন, আমি তো আসলে আপনাকে অতিরিক্ত টাকাটা দিতে পারবো না। কিন্তু আমার ওই শিক্ষক কথাটা শুনলেন না। আমি আমার একাধিক বন্ধুকে আবার উৎসাহিত করলাম যে তুমিও যেহেতু দিতে পারছো না, কথাটা স্যারকে বলো। তারা কিন্তু কথাটা বলছে না। তখন আমি লিখিতভাবে এটা দরখাস্ত করি, অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে প্রধান শিক্ষক একটুখানি হচ্ছে কি হলো যে এটা আসলে লিখিতভাবে অ্যাপ্লিকেশন করে ফেললো, জিনিসটা তো তাহলে সিরিয়াসলি ভেবে দেখা দরকার। কিন্তু তারা আসলে যেহেতু আমার বয়স কম, এটাকে গুরুত্ব দিলেন না। আমি 3 দিন অপেক্ষা করে ওই চিঠির একটা অংশ মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিলাম, একটা ইউনোকে দিলাম, যে আমার প্রয়োজনের বোর্ড ফির অতিরিক্ত ফি বাবদ নিচ্ছে, একই সঙ্গে আমাকে নির্ধারিত ফিতে মানে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে ওই বছরে পুরো ব্যাচে প্রাইভেটও পড়লো এবং নির্ধারিত ফি একমাত্র দিল, এর বাহিরে তাদের অতিরিক্ত টাকাটা দিতে হলো না। এই চিন্তাটা আমাকে ব্যাপকভাবে আলোড়িত করেছে যে লেখার যে শক্তি, কথা বলার যে শক্তি। আমাদের ব্যাচের 52 জন ছিল, 52 জনের মধ্যে আমার একা উদ্যোগে বাকি 51 জনে কিন্তু বিনা বেতনে ওই বছর শুধু বোর্ড ফি দিয়ে তারা এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করলো। তখন আমি চিন্তা করলাম যে আসলে লেখার যেহেতু এত শক্তি, তাকে আমি লিখবো। কিন্তু আবার লেখার বিপরীতে যে মানুষের চক্ষুশোল হতে হয়, যেমন আজকে আমরা একাডেমির আয়োজনে কথা বলছি, এই কথা বলার জন্য আমরা আসলে একাডেমির অনেক কার্যক্রম আমরা যুক্ত হতে পারি না। কারণ একাডেমি একটা নির্দিষ্ট দলের হয়ে নির্দিষ্ট দলের কাজ করেছে। ফলে মুক্ত যে জায়গা, একাডেমির যে নিজস্ব আদর্শ, যে বিশ্বাস, যে নীতিমালায় এই একাডেমি পরিচালিত এবং প্রতিষ্ঠিত, একাডেমি তার নীতি হারিয়ে ফেলেছে। এই জন্য আমার বইয়ের নাম দিয়েছি আড়ালে পতনের উৎসব। তো আমি কথা সেটাই বলছি, আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছি লিখবো, একই সঙ্গে নীতি আর আদর্শে ধারা উপধারায় সাংবিধানিক ধারায় সেটা মেনে চলবে 10ম শ্রেণী থাকা অবস্থায়। এই প্রসঙ্গে যুক্ত